তোর মতো অপবিত্র কলঙ্কিনী মেয়ের জায়গা পতিতালয়ে, মাহাতাব মেনশনে নয়। মাটি থেকে টাকাগুলো কুড়িয়ে চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যা। কোনোদিনও যেন তোর পরা মুখ আমি না দেখি। বাবা সমতুল্য চাচার কাছে জীবনে কখনো এত লাঞ্ছিত হতে হবে কল্পনা করতে পারেনি শুভ্রতা। অশ্রুসিক্ত নয়নের চাচার দিকে একবার তাকায় সে। এই চাচাই তাকে ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছে, কিন্তু আজ কিছু বাইরের মানুষের কথা এতটাই দামি হয়ে গেল যে মা মরা একমাত্র ভাতিজিকে তিনি দুশ্চরিত্রা অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিতেও তিনি দুবার ভাবছেন না। শুভ্রতার দাদি তার বড় ছেলে ইকরাম মাহতাবকে বাধা দেওয়ার চেষ্টা করেন। যত কিছুই হয়ে যাক, শুভ্রতা তার একমাত্র নাতনি। শুভ্রতা যে পুরোপুরি নির্দোষ সেটা আর কেউ বিশ্বাস করুক আর না করুক, তার দাদি ঠিকই বিশ্বাস করেন। সুব্রতা আপনার নাতনি হতে পারে মা, কিন্তু এই বাড়ির সাথে, এই পরিবারের সাথে ওর আর কোনো সম্পর্ক নেই। কোনো অপবিত্র মেয়ে মাহাতাব বংশের উত্তরাধিকারী হতে পারে না। সব কথাতে ফোড়ন কাটা একরাম মাহতাবের স্ত্রীর স্বভাব। শাশুড়ির কথাই তিনি মুখ ভেঙচি কেটেই বলেন, মা, সুব্রতাই কি আপনার একমাত্র আপন নাতি? আমার ছেলেরা বুঝি আপনার নাতি না? এই মুখপুরি মেয়ে বাড়িতে থাকলে তো দুদিন পর সবাই আমার দুই জোয়ান ছেলেদের চরিত্রের দিকে আঙুল তুলবে। কি অলক্ষণী মেয়ে রে বাবা, শেষে কিনা আমার ভাইকে কুপ্রস্তাব দেওয়া। ছি ছি, মা বাপের সাথে মরতে পারলি না তুই? আপনজনের করা হাজারো অপমান ষোড়শী কন্যার বুকে তীরের মতো বিঁধলেও সে বরাবর একজনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ইকরাম মাহতাবের বড় ছেলে আমির মাহতাব তীব্র, তার ভালোবাসার মানুষ। শুভ্রতার মনে আশা ছিল এই, আর যাই করুক সে অন্তত তাকে বুক দিয়ে আগলে রাখবে, নিজের কাছ থেকে দূরে যেতে দিবে না। কিন্তু দীপ্র তার থেকে মুখ ফিরিয়ে নেয়। যে সময়টাতে শুভ্রতার তাকে বেশি দরকার ছিল, তখন সেও শুভ্রতার গায়ে কালিমা লেপন করতে ভোলে না। বাবা, এই দুশ্চরিত্রা মেয়েটা এখনো আমাদের বাড়ির চৌকাঠে কি করছে? ঘাড় ধরে বের করে দিতে পারছো না? আজ চাচা বেঁচে থাকলে নিজের মেয়ের কুকর্ম দেখে আবারও মারা যেতেন। সবার অপমান সহ্য হলেও দীপ্র এর করা অপমানটা শুভ্রতা নিতে পারে না। দীপ্রের দিকে করুণ দৃষ্টিতে চেয়ে ভাঙা গলায় বলে ওঠে, দীপ্র ভাইয়া তুমি? শুভ্রতার কণ্ঠ শুনে দীপ্রের মাথায় আগুন জ্বলে ওঠে। ইকরাম সাহেবকে পেছনে ফেলে দীপ্র শুভ্রতার দিকে এগিয়ে যায়। এক হাত দিয়ে তার গলা চেপে ধরে অন্য হাতে শুভ্রতার গালে এক শক্তপোক্ত চর বসিয়ে দেয়। এখনো তোর গলা দিয়ে কথা বের হচ্ছে? নির্লজ্জ মেয়ে মানুষ, লজ্জা করে না আমার মামাকে তোর সাথে বিছানায় শুতে বলতে? তোর শরীরে যৌবনের এত জ্বালা ধরেছে, এটা আমাকে বললেই হতো। তোকে আমি নিজে পতিতালয়ে ছেড়ে দিয়ে আসতাম। ভালোবাসার পুরুষের মুখে নিজের সম্পর্কে নোংরা কথাগুলো শুনে শুভ্রতা বাকরুদ্ধ হয়ে যায়। চোখ দিয়ে নোনা পানির স্রোত বয়ে গেলেও তার চেহারা অনুভূতি শূন্য হয়ে পড়ে। দীপ্র তার গলা ছেড়ে দিলে শুভ্রতা কাশতে শুরু করে। এক পর্যায়ে শ্বাস স্বাভাবিক হয়ে এলে মাটি থেকে কাপড়ের ব্যাগটা কাঁধে তুলে নিয়ে সে চলে যেতে থাকে, কিন্তু পর মুহূর্তেই পেছন ঘুরে সে দীপ্রের দিকে তাকায়। আজকের অপমানটা শুভ্রতা মাহতাবের সারা জীবনের জন্য মনে থাকবে। এতিম হওয়ার পর যাদের নিজ পরিবার ভেবে আপন করে নিয়েছিলাম, তারাই নিজ স্বার্থ সিদ্ধির জন্য আমার শীলতা নিয়ে খেলা করেছে। আর যাই হোক, আমি কখনোই আপনাদের ক্ষমা করব না। এই কথাগুলো বলে শুভ্রতা আর দাঁড়ায় না। বাড়ির বাইরে চলে আসলে ইকরাম সাহেবের আদেশে গার্ড লোহার গেট বন্ধ করে দেয়। গেটের বাইরে দাঁড়িয়ে কয়েক মুহূর্ত মাহতাব ম্যানশনের দিকে তাকিয়ে থাকে শুভ্রতা। এই বাড়িতেই তার জন্ম, শৈশব, কৈশোর কেটেছে। এই বাড়িতেই 16 বছরের বন্ধন কি এত সহজে ছিন্ন করা যায়? 5 বছর পর প্রতিদিনকার মতো আজও কানে হেডফোন গুঁজে হেলতে দুলতে মেডিকেল কলেজে যাচ্ছে শুভ্রতা। পরনে সাদা অ্যাপ্রন আর গলায় স্টেথোস্কোপ। মাহাতাব বংশের আভিজাত্য ছেড়ে অনাড়ম্বর জীবনযাপনে আসক্ত হয়ে পড়েছে সে। এটা শুভ্রতার চাল চলন পোশাক দেখলেই খানিক আন্দাজ করা যায়।
সেই সাথে আচার আচরণে সরলতা বেড়েছে। কলেজের কাছাকাছি পৌঁছলে শুভ্রতা তার বান্ধবী আরিশাকে গেটের বাইরে তার জন্য অপেক্ষা করতে দেখে। শুভ্রতা ভ্রু কুঁচকে হাত ঘড়ির দিকেই তাকায়। ইস, দেরি হয়ে গেছে। আজ নিশ্চয়ই এই আরও আমাকে মেরে ফেলবে। শুভ্রতা এক দৌড়ে আরিশার কাছে যায়। আরিশা শুভ্রতার মাথায় সজোরে একটা গাঁটটা মেরেই বলে, কি রে সতীন, আজও কি ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে? তোর জন্য কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি জানিস? সরি। আরও আসলে আহ, বাসার ঘড়িটার মাথা নষ্ট হয়ে গেছে তো, তাই ভুল সময় দেখে আরও আস্তে আস্তে এসেছি। মেহের কোথায়? দেখতে পাচ্ছি না কেন ওকে। ওকে পানি আনতে পাঠিয়েছি, যে গরম পড়েছে। ও, তোকে তো একটা কথা বলাই হয়নি, জানিস আজ আমাদের এনাটমির এক নতুন প্রফেসর আসবে। শুনেছি দেখতে নাকি ভারী সুদর্শন। আমি তো না দেখেই ক্রাশ খেয়েছি। আন্টি তো তোকে খেতে দেয় না, তাই বসে বসে রাস্তার ভিখারি থেকে শুরু করে রাষ্ট্রপতির ওপরে ক্রাশ খা। শুভ্রতাও আরিশার আলাপচারিতার মাঝে মেহের পানির বোতল হাতে তাদের কাছে দৌড়ে আসে। পানির বোতলটা আরিশার দিকে এগিয়ে দিয়ে হাঁপাতে হাঁপাতেই বলে, এই নে মুটকি, তোর মিনারেল ওয়াটার। আরিশা ভ্রু কুঁচকে মেহেরের দিকে তাকায়। সদ্য যুবকের দিকে সূক্ষ্ম দৃষ্টি আরোপ করে মুখ ভ্যাংচায়। তোকে কতবার বলেছি আমাকে এসব ফালতু নামে ডাকবি না। এত যে আমাকে মুটকি বলিস, তোর বউ কেমন শুটকি হয় সেটা আমিও দেখব। শুভ্রতা তাদের পাশে দাঁড়িয়ে তাদের মিষ্টি ঝগড়ার মুহূর্তগুলো উপভোগ করছে। আরিশাকে নাক খ্যাপালে যেন মেহেরের পেটের ভাত হজম হয় না। শেষে শুভ্রতা আরিশার কাঁধে হাত রেখেই বলে, আরও হয়েছে তোদের? ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আর একটু দেরি হলে অ্যানাটমিক ক্লাসটা মিস করব। নির্ঘাত। শুভ্রতার কথা শুনে আরিশার কিছু একটা মনে পড়ে। শুভ্রতা ও মেহেরকে ফেলে সে একাই দৌড় দেয় ক্লাসের উদ্দেশ্যে। শুভ্রতা অবাক দৃষ্টিতে তার যাওয়ার পানে তাকিয়ে থাকে। এটা কি হলো? আমাদের রেখে আরও এইভাবে চলে গেল কেন? মেহের রাগে কটমট করেই বলে, আরে নতুন প্রফেসরের প্রেমে তোর বান্ধবী এখন পাগল প্রায়। আমাদের কি তার আর ভালো লাগবে? এখন তো সে আমাকে আরও দেখতে পারবে না। মেহের কলেজের প্রথম দিন থেকেই আরিশাকে পছন্দ করে, কিন্তু বন্ধুত্ব ভাঙার ভয়ে এখনো নিজের মনের অনুভূতিগুলো সে প্রকাশ করতে পারেনি। তাই অন্য ছেলের সাথে কথা বললে, এমনকি তাকালেও মেহের ক্ষেপে যায়। আরিশা মেহেরের এই পজিটিভনেস একদমই পছন্দ করে না, তাই বারবার তারা ঝগড়ায় জড়িয়ে পড়ে। আচ্ছা ছাড়, জানিস তো ও একটু সেনসিটিভ। চল আমরাও ক্লাসে যাই। ক্লাস টাইম ওভার হওয়ার পরও ক্লাসের টিচার না আসায় ক্লাসরুমটা বর্তমানে মাছের বাজারে রূপ নিয়েছে। যে যার সাথে কথা বলছে। ক্লাসরুমে কে আসলো কেউ সেদিকে তাকাচ্ছে না। অনেকক্ষণ পর ক্লাসরুমে প্রবেশ করেন তাদের প্রাক্তন অ্যানাটমির প্রফেসর ডক্টর এনামুল হক। বয়সের ভারে মুখের চামড়া কুঁচকে গেছে, তবে আজ তার চোখে খানিক বেদনার অনুভূতির দর্শন পাওয়া যায়। 2টা বছর এই ছেলে মেয়েগুলোর ক্লাস নিয়েছেন তিনি, বকেছেন, শাসন করেছেন, কিন্তু তাই বলে যে ভালোবাসেননি সেটা বলা ভুল। গলাটা পরিষ্কার করে সকলের উদ্দেশ্যেই তিনি বলেন, স্টুডেন্টস, তোমরা নিশ্চয়ই জানো আজ থেকে আমি রিটায়ারমেন্টে যাচ্ছি। আর হয়তো কোনোদিন তোমাদের সাথে দেখা হবে না। পড়াতে গিয়ে অনেক বকেছি, মনে কিছু নিও না, তোমাদের ভালোর জন্যই করেছি। আমার যাওয়ার পর একজন নতুন প্রফেসর তোমাদের পড়াবেন, আশা করি তোমরা এটা সবাই জানো। স্যারের কথা শুনে শুভ্রতা বাদে ক্লাসের সকল মেয়ের চোখে মুখে যেন আলাদা রকমের উত্তেজনা কাজ করছে। এগুলো নিয়ে শুভ্রতার কোনো মাথা ব্যথা নেই। নতুন টিচার পড়াগুলো ভালো করে বোঝাতে পারলেই তার চলবে। টিচার ইয়াং হ্যান্ডসাম হলে তার কি লাভ? তাই সে সামনে না তাকিয়ে এক মনে বইয়ের পাতাগুলো উল্টে পাল্টে দেখছে। আমি আশা করব তোমরা তোমাদের নতুন স্যারকে যথাযথ সম্মান দেবে। ডক্টর আমির মাহতাবদ্রি, প্লিজ কাম ইন। স্যারের বলা নামটা শোনা মাত্রই শুভ্রতার বুকটা মুচড়ে ওঠে। সে কি নামটা ঠিক শুনেছে? চোখে মুখে আতঙ্ক নিয়ে শুভ্রতা সামনের দিকেই তাকায়। অনাকাঙ্ক্ষিত অপ্রিয় পৃষ্ঠাকে রুমে প্রবেশ করতে দেখে শুভ্রতার চোখ অশ্রুসিক্ত হয়ে ওঠে। 5টা বছর পর তাকে নিজ চোখের সামনে দেখাটা শুভ্রতার জন্য
মোটেও সহজ নয়। তার ইচ্ছে করছে এক দৌড়ে ক্লাস থেকে বের হয়ে যেতে, কিন্তু পর মুহূর্তেই শুভ্রতা নিজেকে সামলে নেয়। এই 5 বছরে সে অনেক সংগ্রাম করেছে, এখানে এসেছে, তাই তার জন্য সে কেন এখনো কষ্ট পাবে? আবার তার জন্য যার কাছে শুভ্রতার কোনো মূল্য নেই, বিপদের মুখে যে তাকে অপমান করতে ভোলেনি। লম্বা জিম করা বডি, স্পাইক করা চুল, সাদা শার্ট পরিহিত সুদর্শন পুরুষকে দেখে ক্লাসের মেয়েরা রীতিমতো প্রথম দেখায় দীপ্রের ওপর ক্রাশ খায়। কিন্তু দীপ্রের সেদিকে তাকানোর সময় নেই, কারণ সে তখন নিজের প্রিয়তমাকে খুঁজতে ব্যস্ত। ক্লাসের প্রতিটা স্টুডেন্টকে পর্যবেক্ষণ করা শেষে ক্লাসের এক কোণে জানালার পাশে সিটে সে শুভ্রতাকে দেখতে পায়। হালকা বাতাসে তার চুলগুলো নড়ছে, বড়ই মায়াবী দেখাচ্ছে মেয়েটাকে। আল্লাহ রূপের দিক দিয়ে মেয়েটাকে কম দেয়নি, তাই হয়তো তার ভাগ্যকে সংকীর্ণ করে দিয়েছে। দীপ্রির খুব ইচ্ছে করছে শুভ্রতাকে জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিতে। প্রথম জীবনে অনেকবারই সে এমনটা করেছে, তবে আজ এক জড়তা কাজ করছে তার মধ্যে। অনুশোচনায় নুয়ে পড়েছে তার আত্মমর্যাদা। দীপ্র ক্লাস নেওয়া শুরু করে, প্রথম ক্লাস, তাই সকল স্টুডেন্টের সাথে পরিচিত হতে হতেই ক্লাস আওয়ার শেষ হয়ে যায়। ক্লাসের মেয়েদের নির্লজ্জ দৃষ্টি দীপ্রের অস্বস্তি সৃষ্টি করলেও সে মুখে কিছুই বলে না। হাসি মুখ বজায় রেখে মনের মাঝেই সকল রাগ দমন করে। সকল স্টুডেন্টের ইনফরমেশন নেওয়া শেষ হলে এবার শুভ্রতার পালা আসে। এই যে মিস অপসরা, আপনাকে নিজের বায়োডাটা বলার জন্য কি আলাদা আমন্ত্রণ পত্র পাঠাতে হবে? দীপের কথায় পুরো ক্লাস হো হো করে হাসতে থাকে। এতে শুভ্রতা খানিক অপমান বোধ করলেও মুখে বিরক্তির ছিটে ফোঁটাও প্রকাশ করে না, বরং হাসি মুখে দাঁড়িয়ে দীপের চোখে চোখ রেখে তাকায়। আমার নাম শুভ্রতা মাহতাব, মাহতাব বংশের একমাত্র কন্যা। যদিও সে বাড়িতে আমি থাকি না, আমার বর্তমান ঠিকানা বলতে ইচ্ছুক নই। আমি এতিম। ছোটবেলায় মা বাবা মারা গেছেন, আপন বলতে কেউ নেই। অনেক কষ্ট করে এই মেডিকেল কলেজে নিজের অ্যাডমিশন করিয়েছি। আপনি আর কি কিছু জানতে চান স্যার? শুভ্রতার পাল্টা জবাব শুনে দীপ্র তাচ্ছিল্য ভরে এক হাসি দেয়। মেয়েটা অনেক পাল্টে গেছে। 5 বছর পূর্বের শুভ্রতা ছিল সরল, দিন দুনিয়ার সকল কিছুর বাইরে ছিল তার জ্ঞান, আর আজ সে চতুর, চপলতা তার শিরায় শিরায়। বাস্তবতা তাকে এমন হতে বাধ্য করেছে। ইউ আর সো ইন্টারেস্টিং মিস অপসরা, কাম টু মাই অফিস। সবাই অবাক চোখে তাকিয়ে আছে শুভ্রতা আর দীপ্রের দিকে। কেউ কেউ তো কানাঘুষাও শুরু করে দিয়েছে ইতোমধ্যে। শুভ্রতার রাগান্বিত দৃষ্টি যেন দীপ্রর গায়ে মাখে না। বেল বাজায় শব্দ কানে এলে শুভ্রতার দিকে চোখ মেরে সে হাসতে হাসতে রুম থেকে বের হয়ে যায়। বর্তমানে সকলের মনোযোগের কেন্দ্রবিন্দু শুভ্রতা। প্রথম দিনই স্যার তাকে পার্সোনালি দেখা করতে বলে গেছে। বিষয়টার প্রতি সবার আগ্রহের শেষ নেই। শুভ্রতার শরীর যেন রাগে জ্বলে যাচ্ছে। আরিশা তার কাছে এলেও শুভ্রতা তাকে পাত্তা না দিয়ে ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে। শুভ্রতার রাগের কোনো কারণ খুঁজে না পেয়ে আরিশা ও মেহের দুজনের দিকে যায়। কোনো কারণ ছাড়া শুভ্রতার এতটা রিয়াক্ট করার কথা না। তাহলে কি এমন ঘটলো যে শুভ্রতা এখনো তার প্রাণপ্রিয় সঙ্গীতের তুচ্ছ করে চলে গেল? কি হয়েছে রে সুব্রতার? আমাকে তো দেখেও না দেখার ভান করে কোথায় গেল বলতো? আমাকে জিজ্ঞেস করছিস কেন? তোদের মেয়েদের মন আমি বুঝি না। তোদের তো প্রতি সেকেন্ডে সেকেন্ডে মুড সুইং হয়। আরিশা রাগী দৃষ্টি আরোপ করে মেহেরের দিকে। মেহের তার খাড়া চুলে আঙুল চালাতে চালাতেই বলে, এইভাবে তাকিয়ে লাভ নেই। আর আমাকে তোর প্রেমে ফেলতে পারবি না। আমি একজনকে সত্যিকারের ট্রু লাভ করি। আর বাংলিশের বাচ্চা বান্দরের মতো মুখ না বানিয়ে চল সুব্রতাকে খুঁজে বের করি। মেহের কিছু বলার আগেই আরিশা তার কলার ধরে তাকে টেনে বাইরে নিয়ে যায়। ক্যান্টিনে বসে একের পর এক কোকের বোতল শেষ করছে শুভ্রতা। এটাই তার মাথা ঠান্ডা করার একমাত্র উপায়। 5 নম্বর কোকের বোতলে চুমুক দিতে যাবে, ঠিক তখনই সেখানে আরিশা ও মেহের উপস্থিত হয়। আরিশা শুভ্রতার বিপরীত একটা চেয়ার টেনেই বসে পড়ে। সুব্রতা, এত রেগে আছিস কেন? শুভ্রতা আরিশার কোনো কথাই কানে না দিয়ে
ঢুকিয়ে এক শ্বাসে পুরো কোকের বোতলটা খালি করে ফেলে। একসাথে এতগুলো ঠান্ডা বোতল শেষ করায় গলায় ব্যথা শুরু করেছে শুভ্রতার। কিন্তু এই ব্যথার চেয়ে তার মনের ব্যথা এতটাই তীব্র যে সেদিকে কোনো খেয়াল নেই তার। বারবার 5 বছর আগের অপমানের কথাগুলো মনে পড়ছে। 5 বছর আগের ক্ষতগুলো যেন আড়মোড়া ভেঙে আবারও চাঙ্গা হয়েছে। শুভ, বল না ভাই, মুখটা ভার করে আছিস কেন? শুভ্র নামটা শুনতেই শুভ্রতার চেহারায় খানিক বিরক্তি ফুটে ওঠে। 6 নম্বর বোতলে চিফি খুলতে খুলতে সে সংকীর্ণ দৃষ্টিতে মেহেরের দিকে তাকায়। তোকে বলেছি না আমাকে শুভ বলে ডাকবি না, শুভ্রতা বলে ডাকবি, না হলে আমার সাথে কথা বলার দরকার নেই। শুভ্রতার কথা শুনে মেহেরের মুখে বিজয়ের হাসি দেখা যায়। সে ইচ্ছে করেই তাকে শুভ বলে ডেকেছে, যাতে সে একটা হলেও কথা বলে। আরিশা প্রায় সাথে সাথেই শুভ্রতার হাত চেপে ধরেই বলে, বল না কি হয়েছে তোর? তোর সাথে কি দীপ্র স্যারের আগে থেকে চেনা পরিচয় আছে? না, কাউকে চিনি না, আমি কাউকে চিনতেও চাই না। আমার এই দুনিয়ায় কোনো পরিচিত মানুষ নেই, কোনো আত্মীয় নেই, আমি একা এতিম। একশ্বাসে কথাগুলো বলে শুভ্রতার চোখ বুজে বসে থাকে কিছুক্ষণ। না চাইতেও কথাগুলো বলে ফেলেছে সে। অন্যের সামনে নিজের কষ্টগুলোকে তুলে ধরে নিজেকে দুর্বল প্রমাণ করা শুভ্রতার পছন্দ নয়। তাই এত কাছের বন্ধু হওয়া সত্ত্বেও আরিশা ও মেহেরের কাছে শুভ্রতার অতীত এখনো ধোঁয়াশা। শুভ্রতা চোখ খুলে তাদের দিকে তাকিয়ে মিথ্যে হাসার চেষ্টা করে। টেবিলের ওপর থাকা শেষ দুটো কোক তাদের দিকে এগিয়ে দিয়েই বলে, দেখছিলি না সবাই কেমন করে আমার দিকে তাকাচ্ছিল, তাই একটু রেগে গিয়েছিলাম। তোদের সাথে এমন ব্যবহার করার ইচ্ছা ছিল না রে, সরি। নে বোতলগুলো সাবার করে দে, আমার তরফ থেকে তোদের ট্রিট। শুভ্রতার মুখের হাসি দেখে আরিশা ও মেহেরের বুঝতে বাকি থাকে না যে শুভ্রতা তাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তবে তারা আর তাকে জোরাজুরিও করবে না, কারণ এতে হিতে বিপরীত হতে পারে। শুভ্রতা আরিশা দূর থেকে কিছু একটা লক্ষ্য করে শুভ্রতাকে কোনই মেরেই বলে, ওই দেখ তোর পাগলা প্রেমিকা আসছে। শুভ্রতা ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালে দেখতে পায় রাহাত তার দলবল সহ শুভ্রতাদের দিকে আসছে। আগুন সুন্দরী হওয়ার দরুন কলেজের প্রায় সকল ছেলেই শুভ্রতাকে পছন্দ করে। রাহাত এবার এমবিবিএস দিবে। ঠিক 1 বছর আগে এসে শুভ্রতাকে প্রপোজ করেছিল, কিন্তু বিনিময়ে জোরালো প্রত্যাখ্যান তার কপালে জোটে। সেই থেকে সকাল সন্ধ্যা শুভ্রতাকে বিরক্ত করার রাহাতের রুটিনে পরিণত হয়েছে। শুভ্রতা যে তাকে প্রত্যাখ্যান করে ভুল করেছে সেটা বারবার তাকে আঙুল দিয়ে বুঝিয়ে দিতে চায় ছেলেটা। ভাবি, আসসালামু আলাইকুম। রাহাতের সাথে চালারা শুভ্রতাকে সালাম দিলেও শুভ্রতা তাদের দিকে ফিরেও তাকায় না, বরং সে আরো মনোযোগ দিয়ে হাতের পানীয়টা শেষ করতে ব্যস্ত হয়ে পড়ে। রাহাত শুভ্রতার হাতের থেকে কোকের বোতলটা কেড়ে নিয়ে এক ঢুকে সেটা শেষ করে ফেলে। তোমার ঠোঁটের ছোঁয়া লেগেছে বলে বোধহয় আজ কেকটা খেতে অন্যরকম লেগেছেন, ঠিক যেন অমৃত। আগে যদি জানতাম যে আপনি এটা খাবেন তাহলে কিছুটা বিষ মিশিয়ে দিতাম, তাহলে আমি আর আপনার মা আপনার জ্বালা থেকে কিছুটা রেহাই পেতাম। আমার জ্বালা তোমাকে আজীবন ভোগ করতে হবে সোনামণি, এটা থেকে তোমার রেহাই নেই, বুঝলে? রাহাতের কথা শুনে আবারও শুভ্রতার মাথা গরম হয়ে যায়, কিন্তু পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করতে চায় না দেখে শুভ্রতা নীরবে সে স্থান ত্যাগ করে। তার পেছন পেছন আরিশা ও মেহেরও যেতে থাকে। ভাই, ভাবি তো আপনাকে পাত্তাও দেয় না, তাও কেন ভাবির পেছনে পড়ে আছেন? রাতের অভিভব বলে কথা, একটু ভাব তো থাকবেন, যতই ভাব দেখাক এই রাতের কাছেই ওকে আসতে হবে। এই পুরো সময় সকল ঘটনা দূর থেকে কেউ তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছিল। শুভ্রতা চলে যেতেই তার মুখে বাঁকা হাসি দেখা যায়। কে কার কাছে যায় সেটা তো আজ সন্ধ্যায় বুঝবি তুই। আমার প্রাণ পাখির দিকে তোর নোংরা হাত বাড়ানোর মজা আজ তোকে বোঝাবো। মা বাবার ছবি হাত নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে শুভ্রতা। আজ না চাইতেও বারবার মা বাবার স্মৃতি তাকে অশ্রুসিক্ত করছে। হাতের উল্টো পিঠ দিয়ে গড়িয়ে পড়া পানির ফোঁটাগুলো মুছে শুভ্রতা অসীম কালো আকাশের দিকে তাকায়। অসীম কালো আকাশে কিছু প্রজ্বলমান তারা দেখে শুভ্রতা নিছক হাসে।
ছোটবেলায় এককালে সে মনে করত তার মা বাবাও আকাশের তারা হয়ে গেছে। বড় হলে তারা আকাশ থেকে টুক করে পড়ে আবারও তাকে জড়িয়ে ধরবে। শিশু সুলভ চিন্তাগুলো সময়ের সাথে সাথেই হারিয়ে গেছে। সুব্রতাও বুঝতে শিখেছে যে মা বাবা ছাড়া এই দুনিয়াতে মানুষের টিকে থাকা কতটা কঠিন। সুব্রতার বয়স যখন 7, তখন ঘুরতে যাওয়ার সময় এক ভয়াবহ অ্যাক্সিডেন্টের শিকার হয় তারা। সেদিন ভাগ্যক্রমে মা বাবা মারা গেলেও বেঁচে যায় ছোট্ট সুব্রতা। ভাই ভাবির মৃত্যুর খবর পেয়ে ইকরাম মাহাতাব ছুটে গিয়েছিলেন হাসপাতালে। ছোট্ট সুব্রতাকে কোলে তুলে মৃত ভাইয়ের লাশের সামনে প্রতিজ্ঞা করেছিলেন সুব্রতাকে নিজ কন্যা স্নেহে তিনি বড় করবেন। কিন্তু ভাগ্য আজ সুব্রতাকে এক অন্যরকম পরিস্থিতিতে দাঁড় করিয়েছে। জানো আম্মু আপু, আমি তোমাদের উপর অনেক রাগ করেছি। আমার রাগ ভাঙানোর জন্য একবার হলেও আমার সামনে আসবে প্লিজ। তোমাদের দেখি না অনেক বছর, বড়ই দেখতে ইচ্ছা করে তোমাদের। জানো, তোমাদের ছোট্ট মেয়েটা এখন অনেক বড় হয়ে গেছে, ভবিষ্যৎ ডাক্তার সে। যেন তেন ডাক্তার নয়, সরকারি মেডিকেল থেকে পাশ করা ডাক্তার হবে। শুধু তোমরাই এখন অনেক দূরে চলে গেছো। আজ তোমরা আমার কাছে থাকলে হয়তো আমাকে এতটাও কষ্ট পেতে হতো না, নিজেকে এতটা ছোট মনে হতো না। একবারের জন্য কি আসা যায় না আমার কাছে? একবার তোমাদের জড়িয়ে ধরতে অনেক ইচ্ছা করছে। মনের মধ্যে অনর্গল কথাগুলো আওড়াতে থাকে সুব্রতা। চোখ বেয়ে গড়িয়ে পড়ছে হাজারো পানির ফোঁটা। ঠিক এই সময় কাঁধে কারো স্পর্শ পেয়ে সুব্রতা শিউরে ওঠে। পেছনে তাকিয়ে দেখে রোমানা আন্টি দাঁড়িয়ে আছে রাতের খাবার নিয়ে। রোমানা খান সুব্রতার মায়ের ঘনিষ্ঠ বান্ধবী। আজ থেকে 5 বছর আগে যখন সকলে সুব্রতার দায়িত্ব নিতে অস্বীকৃত জানিয়েছিল, সেই দিন তিনি নিজ দায়িত্বে সুব্রতাকে আপন করে নিয়েছিলেন। অল্প বয়সে বিধবা মহিলাটির একমাত্র ছেলে। সে তখন চট্টগ্রাম ক্যাডেট কলেজে পড়ে, তাই নির্দ্বিধায় সুব্রতাকে মাতৃস্নেহে তিনি আগলে রেখেছেন। রুমানা খান সুব্রতাকে বুকে জড়িয়ে ধরে চুলগুলোকে কানে গুঁজে কপালে ছোট্ট করে চুমু খান। মা বাবার কথা মনে পড়ছে খুব? সুব্রতা নিশ্চুপ, নিরাপত্তায় তার উত্তর, এত যে মায়ের জন্য কাঁদিস, আমি বুঝি তোর মা না? 5 বছরের তোর মা হয়ে উঠতে পারলাম না আমি? কে বলেছে তুমি আমার মা নও? যখন আমার কেউ ছিল না তখন একমাত্র তুমিই ছিলে আমার পাশে। তাহলে এভাবে আমার সামনে কাঁদবি না সুব্রতা। আমার কষ্ট হয়, হিংসে হয়, মনে হয় আমি তোকে ঠিকমতো যত্ন আদর করতে পারিনি। আচ্ছা যাও, এই যে আর কাঁদবো না। সুব্রতা চোখের পানিগুলো মুছে নেয়। এই যে তোর জন্য ভুনা খিচুড়ি করে এনেছি, খেয়ে বল তো মা কেমন হয়েছে? না খেয়ে বলে দিচ্ছি, দারুণ হয়েছে, সেই সুস্বাদু ঘ্রাণ। আমার তো অর্ধেক পেট এমনিই ভরে গেল। ধুর পাগলি, খেয়ে বল না, মজা করবি না একদম। তুই বেশি প্রশংসা করিস। খাইয়ে দাও, না হলে খাবো না। আমার পাগলি মেয়েটা। কাল 2টা আইটেম পরীক্ষা, তাই সুব্রতা তার ফাঁকা সময়ে রাতের পড়াগুলো দেখে নিচ্ছে। আরিশা আর মেহের তার সাথে গাছের ছায়ায় বসে নোটপত্র সাজাচ্ছে যাতে রাতে পড়তে অসুবিধা না হয়। এ সময় কোথা থেকে হঠাৎ করে রাহাত তাদের সামনে এসে দাঁড়ায়। বাবা ভাবি, দীপ্রসাদ তোমাকে ডাকছেন, এক্ষুনি যেতে বললো। রাহাতের মুখে ভাবির ডাক শুনে রীতিমতো অবাক হয় সুব্রতা। আরিশা তো বিষম খেয়ে কাশতে শুরু করে দেয়। সুব্রতা ভালো করে একবার রাহাতকে পর্যবেক্ষণ করে। ছেলেটার মুখের অনেক জায়গায় ব্যান্ডেজ করা, এমনকি হাতেও বড় একটা ব্যান্ডেজ। কালকে পর্যন্ত ও তো ঠিক ছিল ছেলেটা, আজ হঠাৎই কি এমন হলো সুব্রতা ভেবে পায় না। আপনি কি কথাটা আমাকে বললেন? রাহাত মাথা নিচু করে রাখে। সুব্রতা চোখের দিকে তাকানোর সাহস তার নাই। জি ভাবি, আপনাকেই বলেছি, স্যার আপনাকে ডেকেছেন। আপনার স্যারকে বলুন, আমি কোনো দরকার ছাড়া স্যারদের সাথে পার্সোনালি দেখা করা পছন্দ করি না। আর আমার কাছে এসব অবান্তর কাজের জন্য কোনো সময় নেই। যে কাজগুলোকে তুমি অবান্তর মনে করো সেটা অন্য কারো জন্য জীবনের অতি প্রয়োজনীয় কাজও হতে পারে মিস অপ্সরা। তাই ঘাটতারামি বাদ দিয়ে আমার সাথে এসো, কিছু জরুরি কথা বলার আছে। হঠাৎ দীপ্রের কণ্ঠ শুনে শুভ্রতা আটকে ওঠে। সে তাকাতেই রাহাতের ঠিক পেছনেই দীপ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে। হালকা নীল রঙের শার্ট পরিহিত যুবককে আজ অন্যরকম লাগছে। হয়তো 5 বছর পূর্বের প্রেমিকার সাথে দেখা হবে ভেবে।
একটু পরিপাটি হওয়ার চেষ্টা করেছে। আমার মনে হয়েছিল যে তুমি না আসতে পারো, তাই আমি নিজেই এলাম তোমাকে নেওয়ার জন্য। চলো, কিছু কথা আছে। শুভ্রতা রাগে বসা থেকে দাঁড়িয়ে যায়, তারপর দীপ্রের চোখে চোখ রেখেই বলে, আমি যাব না। আর আপনি বা কোন কুমতলবে আপনার রুমে ডাকছেন আমাকে? একাকী পেয়ে আপনি যে আমার ক্ষতি করবেন না তার নিশ্চয়তা কে দেবে? আমি যে তোমার কোনো ক্ষতি করতে পারি না সেটা আমার চেয়ে তুমিই বেশি জানো শুভ্রতা। আমাকে জোরাজুরি করতে বাধ্য করো না। আমি যাব না, অ্যান্ড দ্যাটস ফাইনাল। শুভ্রতা আবারও বই হাতে বসে পড়ে। আরিশা মেহের চুপ করে দাঁড়িয়ে আছে, তারা মূলত অবাক এসব কি হচ্ছে। দীপ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে হুট করে শুভ্রতার হাত ধরে একটানে তাকে দাঁড় করায়। তারপর সর্বশক্তি দিয়ে তাকে টানতে টানতে অফিস রুমের দিকে হাঁটা দেয়। শুভ্রতা নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করে, কিন্তু দীপ্রের সাথে পেরে ওঠে না। মিস্টার মাহতাব, আমার হাত ছাড়ুন, আমার ব্যথা লাগছে। দীপ্র শুভ্রতার কোনো কথায় কানে দেয় না। অফিস রুমে ঢুকে সে তৎক্ষণাৎ দরজা বন্ধ করে শুভ্রতাকে দেওয়ালের সাথেই চেপে ধরে। 5 বছরে রাগ তেজ কিছুই দেখি কমেনি, বরং আরও বেড়েছে তোর। বারবার অবাধ্য হয়ে উঠছিস আমার। আপনার প্রতি রাগ আমার কোনো কালেই কমবার নয়, সময়ের সাথে পাল্লা দিয়ে এটা বাড়বেই। ও তাই নাকি? তাহলে 5 বছর আগে ঠিক যেভাবে তোকে অবাধ্যতার শাস্তি দিতাম আজও আমি তাই করব। সেক্ষেত্রে তোর কোনো না আমি শুনবো না, জান। দীপ্র আঙুল দিয়ে শুভ্রতার ঠোঁটযুগল স্পর্শ করতেই শুভ্রতা তার দিকে কটমট করে তাকায়। শুভ্রতা এক ঝটকায় নিজের ঠোঁটের ওপর থেকে দীপ্রের আঙুলখানা সরিয়ে তার ছেলের স্বরেই বলে, আপনার কি সেই অধিকার আছে মিস্টার মাহতাব? 5 বছর আগেই সেই অধিকার আপনি হারিয়েছেন। আজ আমাদের শরীরে একই বংশের রক্ত বইছে। তা না হলে একাকী রুমে ডেকে ফিজিক্যাল হ্যারাসমেন্টের অভিযোগে আপনাকে আমি পুলিশে দিতাম। শুভ্রতার কথা শুনে দীপ্র ফিক করে হেসে দেয়। তবে সেই হাসি কি আনন্দের নাকি দুঃখের সেটা শুভ্রতা বুঝতে পারে না। দীপ্র নিচ থেকে পিছিয়ে গিয়ে শুভ্রতার থেকে কয়েক কদমের দূরত্ব বাড়ায়। আমার উপরে অনেক রেগে আছিস তাই না শুভ্রতা? আগের মতো কি আর ভালোবাসিস না আমায়? শুভ্রতা দীপ্রের দিকে ভ্রু কুঁচকে তাকায়, তারপর চড়া গলায় বলে ওঠে, এত কিছুর পরেও আপনি আশা করেন যে আমি এখনো আপনাকে ভালোবাসবো? আমাকে কি আপনার এতটা সস্তা মনে হয়? এতিম বলে কি আমার কোনো মান সম্মান নেই? নাকি সব মান সম্মান মর্যাদা আপনাদের সমাজের মতো বড় মাপের মানুষরা টাকা দিয়ে কিনে নিয়েছে? আপনাকে আমি ঘৃণা করি, সবচেয়ে বেশি ঘৃণা করি। শুভ্রতার মুখ থেকে ঘৃণার শব্দটা কর্ণগোচর হতে দীপ্র চোখ বুজে ফেলে। বুকের ভেতরের অসহ্য যন্ত্রণা সে নিতে পারছে না। মনের যন্ত্রণাগুলো মনের মাঝেই নিবারণ করে শুভ্রতার দিকে আবেগহীন দৃষ্টিতে তাকিয়েই বলে, একবারের জন্য মাহাতাব মেনশনে আসবি শুভ্রতা? এই মুহূর্তে দীপ্রের কণ্ঠস্বরের এতটা পরিবর্তন দেখে শুভ্রতা অনেক অবাক হয়। চাপা কষ্ট ও অনুশোচনায় ভরা সেই কণ্ঠস্বর যেন তার কাছে ক্ষমা প্রার্থনা করছে। কিন্তু আজ শুভ্রতা বড়ই নিষ্ঠুর। ক্ষমা করার ক্ষমতা খুবই ক্ষীণ হয়ে গেছে তার। আল্লাহ যেন আমাকে মৃত্যুর আগে সেখানে না নেয়। চরিত্রে কালিমা লেপন করে যে বাড়ি থেকে আমাকে বের করে দেওয়া হয়েছিল সেই বাড়িতে আমি মরে গেলেও পা রাখবো না। আপনি কি আমাকে এসব অবান্তর কথাগুলো শোনানোর জন্য আমাকে এখানে নিয়ে এসছেন? যদি তাই করে থাকেন তবে আপনাকে বলে দেই, এসব করে কোনোই লাভ হবে না। জীবনের অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে মৃত্যুশয্যায় শুয়ে বাবা তোর নামটাই জপে যাচ্ছে। আমাকে ক্ষমা না কর, বাবাকে এতটা কষ্ট দিস না শুভ্রতা। তোকে দেখতে না পাওয়ার শোকে দাদি কয়েক মাসের মধ্যেই মারা যায়। মাহাতাব মেনশন হারায় তার গৌরব, প্রাণ চঞ্চলতা। নিস্তব্ধ জনমানুষহীন বাড়িতে বাবা প্রতিনিয়ত তোকে একটিবার দেখার বাসনায় কাতরাচ্ছে। প্লিজ শুভ্রতা, বাবাকে ক্ষমা করে তাকে শান্তিতে চিরনিদ্রায় শায়িত কর। দীপ্রের কথাগুলো শুভ্রতার হৃদয়ে তীরের মতো বিঁধে যায়। ছোটবেলায় চাচার শরীর খারাপ হলে সে যেমন উদ্বিগ্ন হয়ে যেত,
তারও সেই ঠিক উদ্বিগ্নতা কাজ করছে তার মনে। চাচাকে একবার দেখবার আকাঙ্ক্ষা তো তার মনেও আছে, কিন্তু 5 বছরের জমানো রাগ অভিমান সবকিছুই বিলীন করে দেয়। আল্লাহ তার মৃত্যু যন্ত্রণা কমিয়ে দিক, এই দোয়া করি। কিন্তু তার সামনে যাওয়া আমার পক্ষে সম্ভব না। মানছি তিনি আমাকে কোলে পিঠে করে মানুষ করেছেন,